জিরান্ড হচ্ছে, জিরান্ডটা কি? জিরান্ডটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো মেইনলি জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে যখন তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউন হিসাবে কাজ করে, নাউন হিসাবে কাজ করে, সেটাকে বলা হয় জিরান্ড। তো এটা জিনিসটা খেয়াল রাখতে হবে যে সব সময় যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা যে জিরান্ড হবে তা কিন্তু নয়। ঠিক আছে? যেমন আই অ্যাম রাইটিং এ স্টোরি, আবার আমি লিখছি রাইটিং ইজ মাই হবি। দুটো সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করো। আই অ্যাম রাইটিং এ স্টোরি এবং রাইটিং ইজ মাই হবি। তো এই সেন্টেন্সটাই, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে অবজেক্ট। তো এটা কোন টেন্স? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু রাইটিং, এখানে রাইটের সাথে, রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিন্তু আর ভার্ব হিসেবে ফাংশন করছে না। এটা কি হিসেবে ফাংশন করছে? এটা কিন্তু নাউন হিসেবে ফাংশন করছে। ওকে? এবং এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, সরি এখানে হেল্পিং ভার্ব না, ইজটা হচ্ছে এখানে তোমার মেন ভার্ব হিসেবেই কাজ করছে, মেন ভার্ব হিসেবে কাজ করছে, এবং মাই হবি এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তো তো কখন আমরা কোনটা জিরান্ড হিসাবে কখন বলবো? শুধুমাত্র যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে ভার্ব প্লাস আইএনজি তাই নয়, আরো অনেক কিছু প্রয়োগ আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আর আই অ্যাম রাইটিং এ স্টোরি, এই সেন্টেন্সে রাইটিংটা কিন্তু একটা মেন ভার্ব, এখানে আইএনজি যুক্ত হয়ে ভার্বটার তোমার প্রোগ্রেশন দেখাচ্ছে, ভার্বটার প্রোগ্রেশন দেখাচ্ছে। এবং আমি টেন্স পড়ানোর সময় তোমাদের বলবো যে যখন আমরা ভার্বের সাথে, যে কোনো একটা মেন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতে পারি, সেই ভার্বটাকে বলা হয়, সেই ভার্বটাকে বলা হয় প্রোগ্রেসিভ ভার্ব, সেই ভার্বটাকে বলা হয় প্রোগ্রেসিভ ভার্ব। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ভার্ব। ঠিক আছে? তো টেন্স চ্যাপ্টারটা পড়ানোর সময় তোমাদের তোমাদের একটা জিনিস আমি বলবো যে স্ট্যাটিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্ব, এখন একটু বলে নিই, স্ট্যাটিভ ভার্ব আর প্রোগ্রেসিভ ভার্ব, স্ট্যাটিভ ভার্ব আর প্রোগ্রেসিভ ভার্ব। স্ট্যাটিভ কথার অর্থ হচ্ছে স্থির, অর্থাৎ, এবং প্রোগ্রেসিভ কথার অর্থ হচ্ছে চলমান। তো আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে সব সময় আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি না, সব সময় আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি না। যেমন ধরো কিছু কিছু পার্টিকুলার ভার্ব আছে, যেমন ওন, তারপরে ধরো হিয়ার, ঠিক আছে, তারপরে তোমার হেট, তারপরে লাভ। এই কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সাথে আমরা আইএনজি যোগ করতে কোনো সময় পারি না, মানে মেন কারণ এরা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। এবং যেহেতু আইএনজি যোগ করতে পারি না, তাই এই ভার্বগুলো দিয়ে কোনো সময়ই কোনো কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটাও ক্রিয়েট করা যায় না, পারফেক্ট কন্টিনিউয়াস সেটাও তোমার ক্রিয়েট করা যায় না। তার কারণ এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতেই পাচ্ছি না। আর প্রোগ্রেসিভ ভার্ব হচ্ছে যখন আমরা ভার্বের সাথে অলরেডি আইএনজি যোগ করতে পারি, অলরেডি আইএনজি যোগ করতে পারি। তাহলে এই হচ্ছে প্রোগ্রেসিভ ভার্ব বা স্ট্যাটিক ভার্বের একটা সাধারণ পার্থক্য। বুঝতে পারলে বিষয়টা? বুঝতে পারলে? হ্যালো?
হ্যাঁ, একটু জোরে বলবে। যেমন একটা সেন্টেন্স দিচ্ছি, বললাম আই অ্যাম I am hearing the sound. আমি ঘন আমি একটা আমি শব্দটি সাউন্ডটি শুনছি। তোমার মনে হচ্ছে কি কোনো ভুল আছে সেন্টেন্সটাই? হ্যালো? হেয়ারিং এর জায়গায় তো হবে না, হ্যাঁ, আইএনজি হিয়ারিং যুক্ত এর হবে না। হিয়ারিং এর জায়গায় কিন্তু এটা হবে না, তার কারণ আমরা জানি হেয়ারের সাথে আইএনজি যোগ করতে পারছি না। তাহলে যখন আমরা আইএনজিটা ক্রিয়েট করতে পারলাম না, তাহলে আমরা টেন্সটাই চেঞ্জ করে দেবো। কি চেঞ্জ করে দেবো? হিয়ার, আই হিয়ার দ্য সাউন্ড। ওকে, এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ভার্ব আর স্টেটিভ ভার্ব। আবার একই ভার্বের, যেমন হেয়ারের সাথে কোনো সময় আইএনজি যোগ হচ্ছে না, আবার একই ভার্বের কোনো সময় আইএনজি যুক্ত হতে পারে, আবার কোনো সময় যুক্ত হতে পারে না। যেমন ধরো একটা আমি ভার্ব লিখলাম স্ট্যান্ড। স্ট্যান্ড মানে দাঁড়ানো, তাই তো? আচ্ছা, প্রথমে লিখছি দ্য গার্ল ইজ ইজ স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড। ঠিক আছে, সেন্টেন্সে কোনো ভুল আছে? বলো। মাঠের মাঝখানে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, কোনো ভুল আছে? একটু রেসপন্স করো তাড়াতাড়ি। কেউ কিছু না বললে স্ট্যান্ডিংটা কি একটু করে? কেমন লাগছে। না, এখানে যদি ধরো আমি বলতাম দ্য হন্টেড হাউস ইজ স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ইন দ্য ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড। দেখো, দ্য হন্টেড হাউস ইজ স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, দুটো ক্ষেত্রে আমি স্ট্যান্ডিং করেছি, কিন্তু একটা সেন্টেন্স ঠিক, এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল? তার কারণ এখানে যেটা সাবজেক্ট আছে দ্য গার্ল, এটা হচ্ছে তোমার সপ্রাণ আর কি। তো যখন সপ্রাণ সাবজেক্ট থাকছে, অর্থাৎ একটা অ্যানিমেট সাবজেক্ট থাকছে, তখন আমরা তখন আমরা স্ট্যান্ডের সাথে আইএনজি যোগ করতে পারছি। বাট যখন সাবজেক্ট একটা ইনঅ্যানিমেট কিছু বোঝাচ্ছে, হন্টেড হাউস মানে হচ্ছে পোড়ো বাড়ি, ধরো ভুতুরে বাড়ি, এরকম হানা বাড়ি বলে না, সেরকম। তো এটা একটা ইনঅ্যানিমেট সাবজেক্ট। তো ইনঅ্যানিমেট সাবজেক্ট যখন থাকছে, তখন কিন্তু আমরা ই স্ট্যান্ডিং করতে পারি না। তখন কি করব? স্ট্যান্ডস। এরকম অনেক ভার্ব আছে, আমি আরো যখন টেন্স পড়াবো সেগুলো একদম ক্লিয়ার করে দেবো। তো আপাতত বুঝতে পারলে যে জিরান্ড কোনটাকে বলে, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হলেই যে জিরান্ড হয় না, আহ, সেটা, আর হচ্ছে স্ট্যাটিভ ভার্ব আর প্রোগ্রেসিভ ভার্ব, এবং এছাড়াও কিছু কিছু ভার্ব আছে যেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে সেটা স্ট্যাটিভ হবে নাকি প্রোগ্রেসিভ হবে। আপাতত আমি এইটুকুই বললাম। এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এখন আমরা জিরান্ডের ব্যবহার কি কি শিখবো। ইউজ অফ জিরান্ড, কোথায় কোথায় জিরান্ড ব্যবহার করা হয়। অ্যাজ এ সাবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ কর্তা হিসাবে, ভার্বের কর্তা হিসাবে। যেরকম আমি দিলাম যে একটু আগেই একটা সেন্টেন্স লিখলাম কি, রাইটিং ইজ মাই হবি, সেরকম ভাবেই আর একটা লিখছি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে ওয়াকিংটা এখানে ওয়াক প্লাস আইএনজি হিসেবে এটা কি হয়েছে, জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং ওয়াকিংটা হচ্ছে তোমার এখানে সাবজেক্ট অফ এ ভার্ব। অল ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাজ দ্য অবজেক্ট অফ ভার্ব, অর্থাৎ কর্ম হিসাবে। তাহলে প্রথমে আমি এটা কি দেখলাম, কর্তা হিসাবে, এটা হচ্ছে কর্ম হিসাবে। তবে কর্মটা কার, ক্রিয়ার কর্ম, এটা খেয়াল রাখতে হবে, তার কারণ একটু পরেই আবার অন্য একটা জিনিস দেখাবো। যেমন ধরো, আই লার্ন সুইমিং, স্টপ প্লেইং, আই লার্ন সুইমিং। দেখো এখানে সাবজেক্ট, এটা এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। স্টপ প্লেইং, খেলা করা বন্ধ করো, তাহলে এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখলাম জিরান্ডের ব্যবহার কি হিসাবে, জিরান্ডের ব্যবহার এখানে অবজেক্ট হিসাবে। ক্লিয়ার? তারপরে দেখো, আমি এখনই বললাম যে অ্যাজ দ্য অবজেক্ট, অফ দ্য ভার্ব। এবার আমি দেখাবো অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন, তো সেটা কিরকম, হি ইজ fond of riding, হি ইজ ফন্ড অফ রাইডিং। এখানে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন অফ, এবং তার প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কি ব্যবহৃত হচ্ছে, রাইডিং ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? তাহলে হি ইজ ফন্ড অফ রাইডিং, এটা হচ্ছে তোমার অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে তিনটে জায়গা দেখালাম আমি কোথায় কোথায় একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, একটা অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে, আর একটা তোমার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, কার, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার অবজেক্ট অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই হচ্ছে জিরান্ডের সাধারণ তোমার ধারণা, জিরান্ড কিভাবে ব্যবহৃত হয়, জিরান্ড কাকে বলে। ক্লিয়ার তো সবার? মানে নেটের জন্য বুঝতে পারোনি, অসুবিধা হয়েছে তো প্লিজ বলো, তাহলে আমি নেক্সট মানে জিরান্ডের একটু ভিতরে যাব।
ওকে, দেখো এসপি বক্সি ধরে ধরে আমি এবার একটু জিরানটা বোঝাই। জিরান্ট যেটাকে বলা হয় ভার্বাল নাউন, কি বলছে, জিরান্ট ইজ এ ভার্ব ফর্ম which functions as a noun. It is formed by adding ing with the verb. It is used in a place of infinitive in certain cases. তাহলে it is used in place of infinitive in certain cases, ঠিক আছে? কোথায়? ধরো একটা সেন্টেন্স বলছি, সরি, I do not like to ride merry go round. আমি নাগরদোল্লা চড়তে পছন্দ করি না। আই ডু নট লাইক টু রাইড মেরি গো রাউন্ড। তাহলে এটা সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, এটা নেগেটিভ, এটা মেন ভার্ব, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে 2+V1, তাই না? এটা হচ্ছে 2+V1। মেরি গো রাউন্ড, মেরি গো রাউন্ডটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তো এই জায়গায় আমরা এটাও ব্যবহার করতে পারি, কোথায়, কি, আই ডু নট লাইক, আই ডু নট লাইক রাইডিং, রাইডিং মেরি গো রাউন্ড। আই ডু নট লাইক রাইডিং মেরি গো রাউন্ড। তাহলে এটা হয়ে গেল ইনফিনিটিভের জায়গায় কিন্তু আমি এখানে জিরান্ড ব্যবহার করব, মানে এটাও করতে পারি। সেটাই বলছে এখানে যে জিরান্ড ইজ ইউজড ইন প্লেস অফ ইনফিনিটিভ ইন সার্টেন কেসেস। ক্লিয়ার? তো আই ডু নট, প্রথম উদাহরণটা দেখো, আই ডু নট বিলিভ ইন টকিং রাবিশ। বিলিভ ইন, এখানে কিন্তু বিলিভের পরে ইন বসেছে, তারপরে প্রিপোজিশনের পরে জিরান্ড বসেছে, তারপরে আই ডু নট লাইক রাইডিং, জিরান্ড, ডাইরেক্ট জিরান্ড। শি ইজ ইউজ টু সুইমিং, স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি বলেছিলাম যে 2+V1 সব জায়গায়, অর্থাৎ 2 থাকলে তারপরে V1 ব্যবহার হয়, কিন্তু কোথাও যদি ইউজ টু থাকে তারপরে কিন্তু V1 ব্যবহৃত হয় না, তারপরে জিরান্ড ব্যবহৃত হয়। শি ইজ ইউজ টু যদি আমি সুইম বলতাম তাহলে কিন্তু ভুল হতো। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে দেখো, সরি, কি বলছে, ইনফিনিটিভস অ্যান্ড জিরান্ডস আর ইজিলি রিপ্লেসেবল। ইনফিনিটিভস এবং জিরান্ড তাদের সহজেই রিপ্লেস করা যায়। However, certain rules have to be followed by replacing infinitives and gerunds by each other. তাহলে ইনফিনিটিভ বা জিরান্ড যদি একে অপরকে দ্বারা আমার প্রতিস্থাপন করতে হয়, তাহলে কিছু রুলস আমাকে ফলো করতে হবে, সেটাই বলছে। যেমন আই লাইক টু সুইম টুডে আর আই লাইক সুইমিং। তো আই লাইক টু সুইম টুডে অ্যাট এ পার্টিকুলার টাইম, মানে বলতে চাইছে যে আমি আজকে সাঁতার কাটতে পছন্দ করছি, মানে আজকে আমার সাঁতার কাটতে মন চাইছে। আর যখন বলছে আই লাইক সুইমিং, তখন হচ্ছে সেটা জেনারেল হ্যাবিচুয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আজকে বলে না, সব সময় কিন্তু আমার সাঁতার কাটতে ভালো লাগে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাকে যদি ইনফিনিটিভ আনতে হয় তাহলে ইনফিনিটিভের আগে আমাকে টু নিয়ে আসতে হচ্ছে, আর যদি ইনফিনিটিভ না নিয়ে আসতে হয় তাহলে আমাকে ডিরেক্ট আমি জিরান্ড আমি বসিয়ে দিতে পারছি অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট। ওকে, তারপরে দেখো দ্য ডিফারেন্স বিটুইন পার্টিসিপল অ্যান্ড জিরান্ড। পার্টিসিপল এখনো তোমাদের আমি পড়াইনি। জিরান্ড ইজ এ কাইন্ড অফ নাউন লাইক ইনফিনিটিভ, পার্টিসিপল ইজ এ ভার্ব অর অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপলটা হচ্ছে মূলত ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আর জিরান্ড হচ্ছে নাউন। যেমন দেখো, আই স হিম স্মোকিং ইন দ্য সিনেমা হল, আমি তাকে
সিনেমা হলে স্মোক করতে দেখে ফেলেছিলাম। তো এটা হচ্ছে আই স হিম স্মোকিং, এটা পার্টিসিপল, এটা ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, কিন্তু পরের সেন্টেন্সে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা কিন্তু জিরান্ড হিসেবে কাজ করছে। আবার আই অ্যাম টায়ার্ড অফ ওয়ার্কিং ইন দিস প্লেস, এখানে দেখো প্রিপোজিশনের পরে, যখনই প্রিপোজিশনের পরে আইএনজি বসছে তখনই কিন্তু সেটা জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আই অ্যাম টায়ার্ড অফ ওয়ার্কিং ইন দিস প্লেস, আমি এই স্থানে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। তারপরে দেখো উই ফাউন্ড হিম ওয়ার্কিং ইভেন আফটার দ্য সান হ্যাড সেট, আমি তাকে আমরা তাকে কাজ করতে দেখেছিলাম এমনকি যখন সূর্য অস্ত চলে গেছিল তারপরেও কাজ করতে দেখেছিলাম। তো এখানে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেটা ভার্ব হিসাবেই কাজ করছে, তো সেটা হচ্ছে তোমার পার্টিসিপল। আবার পরের সেন্টেন্স দেখো, হি ওয়াজ পানিশড ফর প্লেইং কেয়ারলেসলি, হি ওয়াজ পানিশড ফর প্লেইং কেয়ারলেসলি, মানে তাকে তাকে কেয়ারলেসলি খেলার জন্য তাকে পানিশ করা হয়েছে। তো এখানে ফরের পরে প্লেইং বসেছে, তাহলে এটা একটা প্রিপোজিশন ফর, আর এটা আগেও বলেছি আমি যে ফরের পরে সবসময় জিরান ব্যবহার করা হয়। বলো কে কি বলছিলে, বুঝতে পারলে? হুম, এটাই বলছিলাম যে প্রিপোজিশনের পরে ওই যে পরের পরে জিরান বসে। প্রিপোজিশনের পরে একটু প্রিপোজিশন যেখানেই থাকে তারপরে যখন আইএনজি যুক্ত ভার্ব থাকছে তাহলে সেটা হচ্ছে কি হচ্ছে জিরান্ড। আচ্ছা, নোটে কি বলছে দেখো, দ্য ভার্বস নিড, রিকোয়ার, ওয়ান্ট আর ফলোড বাই জিরান ইন প্লেস অফ প্যাসিভ ভয়েস ইনফিনিটিভ। দ্য ভার্বস নিড, রিকোয়ার, নিড মানে প্রয়োজন, রিকোয়ার মানেও প্রয়োজন, ওয়ান্ট মানেও প্রয়োজন, আর ফলোড বাই জিরান ইন প্লেস অফ প্যাসিভ ভয়েস ইনফিনিটিভ। এদের পরে সব সময় তোমার জিরান্ড ব্যবহৃত হয়। এ অবধি বুঝতে পেরেছো সবাই যারা আছো? তন্ময়, তৃষা, বিপ্লব, লাবণ্য, বর্ষা, বেশি জন নেই। দাদা নোটটা আরেকবার একটু বলবো? আচ্ছা, নোটটা আমি তোমাকে লিখেই বুঝিয়ে দিচ্ছি। এখানে তিনটে ভার্ব ইউজ হয়েছে, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে রিকোয়ার, আর একটা হচ্ছে ওয়ান্ট। আই নিড ইউ মেকিং এ গুড স্কোর, এইটা আমি আবার লিখলাম, আই নিড ইউ টু মেক এ গুড স্কোর। কোনটা ঠিক? মানে ধরো এটা এরকম একটা কনটেক্সটে যে কোনো ক্রিকেট ম্যাচের ক্যাপ্টেন একজন ব্যাটসম্যানকে বলছে যে আমার প্রয়োজন যে তুমি একটা ভালো স্কোর করো যাতে ম্যাচটা আমরা জিততে পারি। তো আই নিড ইউ মেকিং এ গুড স্কোর আর আই নিড ইউ টু মেক এ গুড স্কোর, দুটো ক্ষেত্রেই দেখো ভার্ব কিন্তু ইউজ হয়েছে নিড। মেকিংটা এখানে জিরান্ড, আর টু মেকটা এখানে কি পার্টিসিপল, টু মেকটা এখানে হচ্ছে পার্টিসিপল। ক্লিয়ার? তো বলছে এখানে দ্য ভার্বস নিড, রিকোয়ার, ওয়ান্ট, একটা উদাহরণ দিলেই হবে, আর ফলোড বাই জিরান্ড ইন প্লেস অফ প্যাসিভ ভয়েস ইনফিনিটিভ। প্যাসিভ, ইন প্লেস অফ প্যাসিভ ভয়েস ইনফিনিটিভ, এইটার পরিবর্তে তোমার যখন ব্যবহৃত হবে ওটা, তো তখন আর ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না, তখন আমাকে কি করতে হবে, জিরান ব্যবহার করতে হবে।
ক্লিয়ার? সেই জন্য এইটা হচ্ছে রাইট, প্রথমটা। বুঝলে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু কঠিন যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে সেই নিয়মে যাচ্ছি। দেখো, এতক্ষণ এটা ভালো করে বুঝে গেছো যে যেখানে প্রিপোজিশন আছে তারপরেই জিরান্ড বসে, তাই তো? যেখানে প্রিপোজিশন আছে তারপরেই জিরান্ড বসে, ঠিক আছে? Gerund is used after certain verbs and phrases that are followed by appropriate prepositions instead of to. তো আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, যেমন এখানে দেখো ডিজায়ারাস অফ, ডিসকোয়ালিফাই ফ্রম, রিফ্রেন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, ডিবার ফ্রম, ডেজিস্ট ফ্রম, রিস্ট্রেন ফ্রম, প্রহিবিটেড ফ্রম, ডিসাওয়েড ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, point in, intent in, bent on, keen on, aim at, confident of, confidence in, insist on, persist in, succeed in, successful in, sense in, interested in, justified in, hesitate in, a hope of, hope এর পরে টু, ফরচুনেট ইন, হার্ম ইন, অ্যাসিস্ট ইন, এ চান্স অফ, ফন্ড অফ, তারপরে হচ্ছে টেক, ফিল প্লেজার ইন, গিভ প্লেজার টু, ইনফিনিটিভ। এই দুটো ইনফিনিটিভ, এগুলো একটু বুঝিয়ে দিই কিভাবে পরীক্ষায় আসতে পারে। হি ইজ কিন ড্যাশ সরি একটু ভুল হলো। হি ইজ কিন ড্যাশ নিউ মিউজিক। এখানে অপশন আছে টু ক্রিয়েট, এখানে অপশন আছে অন ক্রিয়েটিং, এখানে অপশন আছে ইন ক্রিয়েটিং। কি হবে? বলো কি হবে? On creating. গুড। তাহলে এখানে আমরা দেখলাম কি হলো, এখানে কিন্তু তোমার অন ক্রিয়েটিং হলো। কেন? হি ইজ কিন, কিন মানে হচ্ছে আগ্রহী, কিন মানে হচ্ছে আগ্রহী।
সে নতুন মিউজিক তৈরি করতে, ধরো কেউ সুরকার, সে নতুন নতুন মিউজিক তৈরি করতে আগ্রহী। তাহলে কিন টু ক্রিয়েট, এখানে আমার মনে হতে পারে যে কোনো ভুল নেই, কিন্তু না, কিন এই ভার্বটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে এবং তারপরে তোমাকে ক্রিয়েটিংই বসাতে হবে। অর্থাৎ যখনই প্রিপোজিশন আমি পেয়ে গেলাম টু বাদে, তখন আমাকে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন আছেই, তখন আমাকে আইএনজি ক্রিয়েটিংই বসাতে হবে, কিন্তু ক্রিয়েট কিন্তু হবে না। আচ্ছা, পরেরটা কি হবে? আই এম ইন্টারেস্টেড ড্যাশ নিউ মিউজিক, টু ক্রিয়েট না অন ক্রিয়েটিং নাকি ইন ক্রিয়েটিং? টু ক্রিয়েট। না, ক্রিয়েটিং। এই দেখো, ইন্টারেস্টেড এর পরে কি বসে? ইন বসে। ইন্টারেস্টেড এর পরে কি বসে? ইন বসে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে অবশ্যই ইন ক্রিয়েটিং করতে হবে। তোমার মনে হতে পারে যে ইন্টারেস্টেড টু ক্রিয়েট নিউ মিউজিক, তাহলে কি এতদিন আমি ভুল জেনে এসেছি? না, ভুল অবশ্যই জেনে আসছো। মনে হতে পারে যে সেন্টেন্সটা স্ট্রাকচারালি গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু না, ইন্টারেস্টেড এর পরে কোনো সময় টু বসে না, ইন্টারেস্টেড এর পরে ইন বসে এবং তারপরে আমাকে ক্রিয়েটিং মানে জিরান বসাতে হবে। আরেকটা সেন্টেন্স দেখো, হি ইজ হি ইজ কনফিডেন্ট ড্যাশ গুড স্কোর টু মেক ইন মেকিং, আরেকটা ধরো দিলাম অফ মেকিং। এটা হবে কনফিডেন্টের পরে অফ বসে এবং অফ মেকিং। ক্লিয়ার? বুঝলে? তাহলে এই যে লিস্টটা দেখছো, এই লিস্টটা তোমাকে কিছুটা মুখস্থ করতে হবে। আমি চাইছি যে প্রত্যেকটা এই যে লিস্টগুলো রয়েছে, এই লিস্টগুলো দিয়ে তোমরা খাতায় একটা করে সেন্টেন্স লিখে ফেলো। ঠিক আছে, বেশি সময় লাগবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 36টা 35টা আছে। পারবে তো? মানে পারবে তো, অবশ্যই করবে তো? আর করব। 1 ঘন্টা সময় দিয়ে অবশ্যই এটা একটু করো, না হলে কিন্তু কোথাও মানে বুঝতে অসুবিধা হলে আমাকে তখন ফোন করবে বা এসএমএস করবে, নো প্রবলেম। ফর এক্সাম্পল দেখো, আই প্রহিবিটেড হিম টু গো দেয়ার, এটা পুরো ভুল। আই প্রহিবিটেড, প্রহিবিটেড এর পরে ফ্রম বসে এবং ফ্রম এর পরে গোয়িং বসবে, তাহলে টু গো এর পরিবর্তে আমি কি বসলাম? ফ্রম গোয়িং। ঠিক আছে, শি ইজ বেন্ট টু হার্ম হার ফ্রেন্ড, বেন্ট এর পরে টু বসে না, বেন্ট এর পরে অন বসে, অন হার্মিং, টু হার্মের জায়গায় অন হার্মিং। শি ইজ কনফিডেন্ট টু গেট সাকসেস, তাহলে এখনই বললাম কনফিডেন্টের পরে কি অফ বসে এবং অফের পরে জিরান্ড বসে, তাহলে টু গেটের পরিবর্তে আমরা বসালাম অফ গেটিং। শি ইনসিস্টেড টু পে মানি টু হার ব্রাদার, শি ইনসিস্টেড অন, ইনসিস্টেড এর পরে সবসময় অন বসে, তারপরে পেইং বসলো। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, তো তোমরা এই কাজটা আপাতত করো কিছুদিন ধরে, তারপরে আমি বহুত আহ, ভালো ভালো কোশ্চেন প্র্যাকটিস করাবো। দেখো, ডিরেক্ট জিরান্ড, রুল 2 তে বলছে ডিরেক্ট জিরান্ড, দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড সার্টেন ভার্বস আর ফলোড বাই ডিরেক্ট জিরান্ড। এই সমস্ত ভার্ব যেগুলো বোল্ড করে দেওয়া রয়েছে,
সেইগুলোর পরে সব সময় ডিরেক্ট জিরান্ড বসে যায়, কোনো 2+V1 বসাতে হয় না। যেমন অ্যাভয়েড, মাইন্ড, ডিটেস্ট, ক্যান্ট হেল্প, ক্যান্ট বিয়ার, রেজিস্ট, এনজয়, রিসেন্ট, স্টপ, স্টার্ট, পোস্টপন, ডিফার, ওর্থ, প্রেফার, কনসিডার, প্র্যাকটিস, ফিনিশ, রিস্ক, পার্ডন, excuse, forgive, it is no use, propose, miss, imagine, regret, means, anticipate, love, like, hate, dislike। এই সাউন্ডটা কমা না। যেমন ধরো ডিরেক্ট জিরান্ড কিরকম আছে, স্টপ আর স্টার্ট দিয়ে ইউজ করি। কাউকে তুমি বলছো স্টপ টু রাইট, লিখতে বন্ধ করো, লেখা বন্ধ করো। আমাদের মাস্টারমশাইরা সময় হয়ে গেলে বলতেন যে লেখা বন্ধ করো। তো এটা ভুল। তোমাকে স্টপ যখন তুমি বলছো তারপরে ডাইরেক্ট জিরান্ড তুমি বসাবে স্টপ রাইটিং, এটা হচ্ছে ঠিক। ক্লিয়ার? আবার একইভাবে স্টার্ট, স্টার্ট টু টক, কথা বলতে শুরু করো যদি আমি বলি। আবার এটা ভুল, তাহলে কি আসবে? স্টার্ট টকিং। talking, ঠিক আছে? তো এই যে এখানে বোল্ড করে যেগুলো দেয়া রয়েছে সমস্তগুলোই এরকম হবে। ঠিক আছে? তাহলে দেখো, লাইক এই ভার্বটা নিয়ে যদি আমি লিখি, আই লাইক টু ইট আইসক্রিম। আর আই লাইক ইটিং আইসক্রিম, কোনটা ঠিক হলো? দুটোই মনে হচ্ছে না ঠিক? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে শুদ্ধ, এটা স্ট্রাকচারালি এরর। বোঝা গেল? খুব কনফিউজ, মানে এই সমস্ত রুলস গুলো খুব কনফিউশন ক্রিয়েট করে। সেই জন্য বলছি এইগুলো দিয়ে আর এই সমস্ত ভার্ব গুলো দিয়ে তোমরা প্রত্যেকে অন্তত একটা করে সেন্টেন্স নিজেদের মতো করে তৈরি করো। দেখবে যখনই নিজের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারছো তখন একটা আলাদা কনফিডেন্স পাচ্ছো। ঠিক আছে? তো অবশ্যই আমার কাতর আর্জি যে এটা করো। যেমন দেখো, phrasal verbs are also followed by direct gerund such as give up, put off, set about, etc. কিছু কিছু phrasal verb রয়েছে, যেমন give up আশা ছেড়ে দেওয়া, put off বন্ধ করে দেওয়া, set about শুরু করা, সেগুলোর পরে direct gerund বসে। যেমন we stopped to write, ভুল, তাহলে কি হচ্ছে? we stopped writing। he has given up to play hockey, না, he has given up playing hockey। he enjoyed to ride on the hills, না, he enjoyed riding on the hills। you should avoid to spend extra money, you should avoid spending extra money। she can't help to lie, tell a lie, না, she cannot help telling a lie। সুহানি does not mind helping me, কি হবে? সুহানি does not mind helping me, এটা একদম ঠিক, কারণ মাইন্ড এর পরে টু হেল্প বসছে না, এখানে হেল্পিং বসেছে, সেই জন্য এখানে কারেক্ট। মানে কিছু মনে করা আর কি। ইট ইজ নো ইউজ বা নো গুড ওয়েটিং ফর হার, কারেক্ট। দেখো এখানে ইট ইজ নো ইউজ অফ ওয়েটিং বা ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হার কিছুই বসেনি। তো ইট ইজ নো ইউজ এটা হচ্ছে সেই নির্দিষ্ট ফ্রেজ যার পরে একদম ডিরেক্ট জিরান্ড বসে গেছে। ঠিক আছে? কিন্তু 5 নম্বর সেন্টেন্সে একটা জিনিস বলছে, দেখো, যে সেন্টেন্স 5 ক্যান অলসো বি রিটেন অ্যাজ শি ক্যান নট হেল্প বাট টেল এ লাই। তাহলে শি ক্যান নট হেল্প
টু টেল এ লাই, কিন্তু এখানে যদি আমি বাট বসিয়ে দিই তখন আর টেলিং বসাতে হচ্ছে না, বাট টেল বসাচ্ছে, অর্থাৎ বাট টেল এটা কিসের কাজ করছে? টেলিং এর কাজ করছে। ওকে, এগুলো লিখতে হলো না নিশ্চয়ই, না লিখে বোঝাতে হবে? ওকে, রুল নাম্বার 3 দেখো, G2 প্লাস জিরান্ড, তাহলে আমি কিছু কিছু দেখলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড বসছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে তো কিছু কিছু তোমার টুও বসে, সেগুলোর ক্ষেত্রে তাহলে টু এর পরে V1 বসবে না, টু এর পরে ভি প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ড বসবে। যেমন বি ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং টু, গিভেন টু, টেকেন টু, ডিসপোজড টু, প্রোন টু প্রভৃতি। ঠিক আছে, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক হেভিলি, তাহলে অ্যাডিক্টেড টু এর পরে আমরা V1 বসাবো না, দেখো স্মোকিং বসাবো এখানে, তাই করছে। উই গো দেয়ার উইথ এ ভিউ টু স্টাডি সায়েন্স, না, উইথ এ ভিউ টু স্টাডিং সায়েন্স। হি ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, কারেক্ট। শি ইউজ টু ডান্স বিফোর হার ম্যারেজ, তো শি ইউজ টু ডান্সিং বিফোর হার ম্যারেজ। ঠিক আছে, সরি, এখানে যদি শি ইজ ইউজ টু ডান্সিং হতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে শি ইজ ইউজ টু করেনি, এখানে শি ইউজ টু করেছে, অর্থাৎ এটা একটা মোডাল ভার্ব বসে গেছে। হ্যাঁ, শি ইজ ইউজ টু, শি ইউজ টুটা যখন মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার পাস্ট হ্যাবিটকে বোঝায়। তো শি ইউজ টু ডান্স বিফোর হার ম্যারেজ, এটা পাস্ট অতীতের একটা অভ্যাস যে সে বিয়ের আগে নাচ নাচ করতো, তো এটা কারেক্ট হ্যাবিট ইন দ্য পাস্ট সেটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলে? মানে সবগুলো একরকম ছিল, লাস্টের দিকে ব্যস্ত। হ্যাঁ, এখানে যদি ইজ ইউজ টু থাকতো, যেমন দেখো 3 নম্বরে এটা ইজ ইউজ টু আছে, তাহলে একটু সমস্যা, মানে তোমার এখানে ডান্সিং হতো, মানে এটা তখন আর পাস্ট হ্যাবিটকে বোঝাতো না, এটা তখন তোমার আহ এখনো সে সেটা করতে অভ্যস্ত সেটা বোঝাচ্ছে। কিন্তু বিফোর হার ম্যারেজ একটা পাস্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ করে দিয়েছে, তো সেটা পাস্ট হ্যাবিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, the noun or pronoun before a gerund should be in the possessive case. For example, বলছে the noun or pronoun before a gerund, জিরান্ডের আগে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা সবসময় পজেসিভ কেসে থাকতে হবে। যেমন আই ডোন্ট লাইক হিম ওয়েস্টিং টাইম, হিমটা কি অবজেক্টিভ কেস? না, আমাকে পজেসিভ কেস নিয়ে আসতে হবে, তাহলে আই ডোন্ট লাইক হিজ ওয়েস্টিং টাইম। ঠিক আছে, গীতা ইনসিস্টেড অন রোহান গোয়িং উইথ হার, তাহলে এখানে গোয়িংটা জিরান্ড, জিরান্ডের আগে যে নাউনটা রয়েছে রোহান, সেটার পজেসিভ কেস বসবে, অর্থাৎ রোহানস, অর্থাৎ একটা অ্যাপোস্ট্রফি এস তোমাকে বসাতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু পরের সেন্টেন্সটা দেখো, আই স হিম ওয়েস্টিং টাইম, এটা কারেক্ট। কেন কারেক্ট? তার কারণ এখানে ওয়েস্টটা কিন্তু জিরান্ড নয়, এখানে ওয়েস্টটা হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ মেন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, তাহলে আই স হিম, আমি তাকে দেখেছি সময় নষ্ট করতে। ক্লিয়ার? এখানে কিন্তু জিরান্ড শেষ হয়ে গেল, তাহলে কারোর যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে বলো। এখন তো হচ্ছে না দাদা, কিন্তু আচ্ছা, পড়ার সময় ঠিক আছে, ঠিক আছে।